সো দেখেন আমরা HTML এর কাজ শেষ করেছি, এখন আমরা CSS সম্পর্কে জানবো। সো CSS সম্পর্কে জানার আগে আমার HTML এর প্লেলিস্টটা আপনারা শেষ করে আসবেন, বা HTML সম্পর্কে আপনারা জেনে আসবেন, যেখান থেকে আপনার HTML সম্পর্কে জানতে পারেন। চাইলে আপনার W3 স্কুল থেকে বা অন্য কারোর ভিডিও দেখে HTML শিখতে পারেন। সো CSS শেখার আগে অবশ্যই HTML সম্পর্কে আপনাকে জানতে হবে, তাছাড়া CSS কোনোভাবে কাজ করবে না। সো CSS আমরা কেন ইউজ করি, আর CSSটা কি? CSSটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। এটাকে আমরা ক্যাসকেডিং স্টাইল শিট ইউজ করি ওয়েবসাইটকে সুন্দর করে সাজানোর জন্য। সুন্দর করে আমরা CSS কেন ইউজ করি? ওয়েবসাইটকে সুন্দর করে সাজানোর জন্য, ঠিক আছে? তো CSS কিভাবে কাজ করে, বা CSS কিন্তু আপনার HTML এর সাথে কাজ করে। HTML এর সাথে তিনভাবে দেখেন CSS লেখা যায়। আপনার CSS কয়ভাবে লেখা যায়? তিনভাবে লেখা যায়। কীভাবে? একটা হচ্ছে যে ইনলাইন CSS, তারপরে হচ্ছে ইন্টারনাল CSS, তারপরে হচ্ছে আমার এক্সটার্নাল CSS। সো আমরা তিনভাবেই ইউজ করে দেখব, কিন্তু আমার বেস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সটার্নাল CSS। কারণ কি? কারণটা আমি বলতেছি আর এটা দেখাও দিব। সো আমার বেস্ট হচ্ছে এক্সটার্নাল CSS, কারণ এটা আমি আলাদা ইউজ করব, আমার কোডটা আলাদাভাবে থাকবে, আর এটা মানে আলাদাভাবে আমি এটাকে মেনটেন করতে পারবো। ইনলাইন CSSটা হচ্ছে এই প্রতিটা CSSই আপনারা ইউজ করতে পারবেন, কিন্তু বেস্ট হচ্ছে এক্সটার্নাল। ইনলাইন CSS হচ্ছে যে HTML এর কোডে CSS করা, ঠিক আছে? HTML এর কোডে যখন আমরা লিখি ওইখানে CSS করা হচ্ছে ইনলাইন CSS। এক্সটার্নাল CSS হচ্ছে যেটাকে HTML পেজে CSS করা, ঠিক আছে? পেজে হেডারের ভিতর, মানে HTML পেজে যে আমি হেডারের ভিতরে যখন স্টাইল ট্যাগ নিয়ে স্টাইল এলিমেন্টটা নিয়ে যখন আমি CSS করি, সেটা হচ্ছে আমার ইন্টারনাল CSS, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারনাল CSS। আমি এটাকে আমার এলিমেন্ট হিসেবে কাজ করে। আর যখন আমি হচ্ছে ইনলাইন CSS করি, তখন সেইটা আমার অ্যাট্রিবিউট হিসেবে কাজ করে। আর আমি যখন এক্সটার্নাল CSS করব, এইটা একটা CSS হিসেবেই, মানে আলাদা হিসেবেই CSS, ওইটাও CSS, আগেরগুলোও CSS হিসেবে কাজ করবে, এটা আলাদা CSS হিসেবে কাজ করবে। সো এইটা হচ্ছে আমার বেস্ট। আর এটা বেস্ট কেন সেটাও আমি আপনাদেরকে আরও ভালোভাবে ক্লিয়ার করব, আর কোনটার পাওয়ার বেশি সেটাও ক্লিয়ার করব, ঠিক আছে? সো আর CSS লেখার দেখেন, এর আগে আমরা HTML যখন আমরা ইউজ করেছি, তখন আমরা দেখেন এখানে আমরা ট্যাগ হিসাবে ইউজ করেছি। সো এইখানে আমি এখানে কোনো একটা ভ্যালু লিখলাম, লেখার পরে আমার এই দুইটা ট্যাগের ভিতরে আমাকে লিখতে হয়েছে, এটা একটা সিনটেক্স, ঠিক আছে? এই যে আমি এই কোডটা যেভাবে লিখছি, এটা একটা সিনটেক্স, HTML এর একটা সিনটেক্স। সো আমার CSS এরও একটা সিনটেক্স আছে। CSS সিনটেক্সটা কি? CSS সিনটেক্সটা হচ্ছে, প্রথমে আমাকে সিলেক্টর লিখতে হবে। সিলেক্টরের ভিতরে আমি তারপরে আমাকে সিলেক্টর নেওয়ার পরে আমাকে এই যে কার্লি ব্র্যাকেট যেটা আছে, এই যে সেকেন্ড ব্র্যাকেট এটাকে আমরা বলে থাকি, এই সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে, কার্লি ব্র্যাকেট। সো এইটাকে দেওয়ার পরে আমাকে এইখানে প্রপার্টিস লিখতে হবে, ঠিক আছে? প্রপার্টিস, যে প্রপার্টিস আছে, প্রপার্টিস, POPROT, প্রপার্টিস। আর এইখানে আমি প্রপার্টিসের ভিতরে যে ভ্যালুটা দিব, সেই ভ্যালুটা এখানে, ভ্যালুসটা এখানে দিয়ে দিতে হবে, আর লাস্টে একটা সেমিকলন দ্বারা এটাকে ক্লোজ করতে হবে। আমি যতগুলো প্রপার্টিস লিখবো, এরকম লাস্টে আমাকে ভ্যালু আর সেমিকলন দ্বারা ক্লোজ করতে হবে। সো এটা হচ্ছে আমার এটা হচ্ছে একটা সিনটেক্স, ঠিক আছে? এটা হচ্ছে CSS লেখার সিনটেক্স। সো এই সিনটেক্সটা আমাকে ফলো করতে হবে। সো দেখেন, আমি যদি দেখেন এইখানে আমি যদি যাই, আমাকে ইনলাইন CSS যদি আমি করতে চাই, ইনলাইন CSS প্রথম যেটা ছিল ইনলাইন CSS, এটা যদি আমি লিখতে চাই, দেখেন আমার সিলেক্টরটা কিভাবে কাজ করবে। আমি যদি ইনলাইন CSS লিখতে চাই, তখন আমাকে এখানে ইনলাইন CSSটা কাজ করে কিভাবে আমি আগেই বলেছি, অ্যাট্রিবিউট হিসাবে। সো ইনলাইন CSS আমাকে স্টাইল অ্যাট্রিবিউটটা নিয়ে নিতে হবে। স্টাইল আমি CSS করলে আমার স্টাইল অ্যাট্রিবিউট লাগবে। কিভাবে লাগবে? যদি ইনলাইন করলে আমার স্টাইল অ্যাট্রিবিউট লাগবে। এখানে এখন আমার
আমি দেখাইতেছি কীভাবে ইনলাইন করে। সো আমি একটা প্রপার্টিস হচ্ছে কালার একটা প্রপার্টিস যেটা টেক্সটের কালারটা চেঞ্জ করে দিবে। আমি কালার এখানে দিলাম রেড। সো আমি রেড দিয়ে যদি দেখেন এখানে রিফ্রেশ দিই, দেখেন এই যে লেখাটা রেড হয়ে যাচ্ছে। সো এইটা হচ্ছে আমার ইনলাইন সিএসএস, যে আমি এইচটিএমএল কোডের ভিতরেই আমি কোডের ভিতরেই যে সিএসএসটা লিখলাম এইচটিএমএল লাইনের ভিতরেই আমি যে সিএসএসটা লিখলাম সেটা হচ্ছে আমার ইনলাইন সিএসএস। ঠিক আছে, সো আমার ইনলাইন সিএসএসটা হচ্ছে এভাবে কাজ করে। আমি যদি চাই দেখেন এটাকে রিলোড দিয়ে যদি দেখেন এটা এখন ব্ল্যাক হয়ে গেল, আমি সিএসএসটা ডিলিট করে দিলাম। এখন যদি আমি চাই যে আমি ইন্টারনাল সিএসএস ইউজ করব, ইন্টারনাল সিএসএস আমাকে হেডের ভিতরে লিখতে হবে। সো হেডের ভিতরে আমি এই হেড যে ট্যাগটা আছে এখানে ইন্টারনাল সিএসএস লিখলে এইখানে লিখতে হবে। এখানে আমি যদি দেখেন আমাকে এর আগে আমি ইনলাইন সিএসএস ইউজ করছি। ইনলাইন সিএসএস ইউজ করলে আমার কাজ করছে সেটা অ্যাট্রিবিউট হিসাবে। আমি যেরকম টাইপ অ্যাট্রিবিউট নিতাম, সোর্স অ্যাট্রিবিউট নিতাম, সেটা আমার কাজ করেছে অ্যাট্রিবিউট হিসাবে। আমি যখন ইন্টারনাল সিএসএস করতেছি তখন এর আগে আমি করছিলাম ইনলাইন করলে আমার কাজ করতেছে অ্যাট্রিবিউট হিসাবে, মনে রাখবেন। দ্বিতীয়ত আমি যখন ইন্টারনাল করতেছি তখন আমার কাজ করতেছে হচ্ছে এটা এলিমেন্ট হিসাবে। কিভাবে দেখেন, আমি স্টাইল এলিমেন্টটা নিতেছি। ঠিক আছে, স্টাইল এলিমেন্টের ভিতরে দেখেন এই টাইপটা আমার এখন দরকার নাই, সো আমি টাইপটাকে ক্লোজ করে দিলাম। এই টাইপটার ভিতরে দেখেন এইখানে আমাকে সিএসএস করতে হবে এই স্টাইলের ভিতরে। সো এই স্টাইলটা কি, একটা এলিমেন্ট, যেমন আমার H1 একটা এলিমেন্ট, স্টাইলটা কি, একটা এলিমেন্ট। সো আমি যখন ইন্টারনাল যখন আমি সিএসএস করতেছি এটা একটা এলিমেন্ট হিসেবে কাজ করতেছে, ইনলাইন যখন করতেছি এটা অ্যাট্রিবিউট হিসেবে কাজ করতেছে। সো এইখানে আমি যেরকম আপনাদেরকে আগে বলছিলাম যে যখন আমি স্টাইল হিসাবে কাজ করি, সো আমাকে কিভাবে কাজ করে এটা এটা হচ্ছে এলিমেন্ট হিসেবে কাজ করে। এখন দেখেন এইখানে আমাকে এই এলিমেন্টটাকে কল করতে হবে। এখন হচ্ছে যে দেখেন আমাকে এটার সিলেক্টর দ্বারা বলতে হবে। এই যে সিলেক্টর, এখানে যে সিলেক্টরটা আছে H1 এটাকে দ্বারা বলতে হবে। সো আমাকে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমাকে সিলেক্টর ইউজ করতে হবে। সিলেক্টর হচ্ছে 3টা সিলেক্টর আছে। সিলেক্টর আপনার যেমন মেইন যে সিলেক্টর সেটা হচ্ছে ট্যাগ বা এলিমেন্ট সিলেক্টর। ঠিক আছে, ট্যাগ বা এলিমেন্ট যে সিলেক্টর আছে এটা। দ্বিতীয়ত হচ্ছে ক্লাস সিলেক্টর, তারপর হচ্ছে আইডি। আমরা এইগুলোর মাধ্যমে সিলেক্ট করতে পারি, তাছাড়াও আমরা ডিসেন্ডেন্ট সিলেক্টর ইউজ করতে পারি, ওগুলো আমরা ফার্দার দেখব। সো আমার ট্যাগ সিলেক্টর হচ্ছে ট্যাগ বা এলিমেন্ট, ক্লাস সিলেক্টর, আরেকটা হচ্ছে আইডি সিলেক্টর। এইখানে দেখেন এই H1টা কি, একটা এলিমেন্ট। ঠিক আছে, সো আমি এটাকে এলিমেন্ট সিলেক্টর হিসেবে কাজ করাবো। সো আমার H1 আমার যে প্রপার্টিসটা ছিল, প্রপার্টিস আমি এর আগে লিখছিলাম যে আমার প্রপার্টিসটা কেমন হবে, প্রপার্টিসটা হবে হচ্ছে মানে সিনটেক্সটা কেমন হবে। আমার HTML এর সিনটেক্সটা হবে হচ্ছে ফার্স্টে থাকবে হচ্ছে সিলেক্টর থাকার পরে ব্র্যাকেট দেওয়ার পর এখানে থাকবে হচ্ছে প্রপার্টিস, তারপর থাকবে হচ্ছে ভ্যালুস। ঠিক আছে, ভ্যালু। তো এইখানে দেখেন আমার সিলেক্টরটা দরকার। সো আমার এখানে সিলেক্টরটা কি, H1 কি সিলেক্টর, ট্যাগ বা এলিমেন্ট সিলেক্টর। ঠিক আছে, সো এটা আমি ট্যাগ বা এলিমেন্ট হিসেবে জানি। সো আমার ট্যাগ বা এলিমেন্ট সিলেক্টর, আমি H1কে কল করলাম। H1কে কল করার পরে দেখেন আমি ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট শুরু এবং শেষ, এর মাঝখানে আমি আমার প্রপার্টিস লিখতে হবে, প্রপার্টিস, আর তার একটা ভ্যালু দিতে হবে। সো আমি যদি এখানে প্রপার্টিস লিখি যে তুমি কালারটাকে চেঞ্জ করো, কালারটাকে দিলাম গ্রিন। ঠিক আছে, কালার যদি আমি গ্রিন দিই দেখেন এটার কালার কিন্তু গ্রিন হয়ে যাইতেছে। সো এইটা হচ্ছে যে আপনার কি বলে ইন্টারনাল সিএসএস। সো ইন্টারনাল সিএসএস এইভাবে কাজ করে। আর ইন্টারনাল সিএসএস আমরা করব না, ইন্টারনাল ইনলাইন কোনোটাই আমরা করব না, আমরা করব হচ্ছে
এক্সটার্নাল সিএসএস করার জন্য ফার্স্টেই আমাদেরকে এক্সটার্নাল সিএসএস করার জন্য আমার একটা সিএসএস ফাইল নিয়ে নিতে হবে। আমি যে এর আগে ইনলাইন আর ইন্টারনাল করেছি সেটা আমি এইচটিএমএল ফাইলের ভিতরে করতে পারছি, কিন্তু আমি যখন এক্সটার্নালটা করব তখন আমাকে এক্সটার্নাল মানে একটা আলাদা ফাইল নিতে হবে, সিএসএস ফাইল, সেটার ভিতরে আমি কাজ করতে পারবো। সো আমি যদি আমার প্রজেক্ট ফোল্ডারে চলে যাই, ঠিক আছে, আমি যদি এখান থেকে আমার প্রজেক্ট ফোল্ডারটা দেখেন, ওপেন কন্টেনিং ফোল্ডার, এটা দিলে আমার যে প্রজেক্ট ফোল্ডারটা ছিল সেটা আমি এখানে গেলাম। আপনারা চাইলে এখানে সিএসএস ফাইল নিতে পারেন ডিরেক্ট, কিন্তু এইখানে সিএসএস ফাইল নেবেন না নিয়ে দেখেন আপনার প্রজেক্ট ফোল্ডার, এটা কিন্তু আপনার রুট ডিরেক্টরি, ঠিক আছে। আপনার প্রজেক্ট ফোল্ডার কোনটা? প্রজেক্ট ফোল্ডার হচ্ছে আপনার, দেখেন প্রজেক্ট ফোল্ডারে আমি যদি যাই, এই যে আমার প্রজেক্ট ফোল্ডার হচ্ছে এইটা, ঠিক আছে। আপনার মনে করেন আপনি আপনার ক্লাস নাম্বার দিয়ে একটা প্রজেক্ট ফোল্ডার করছেন, আপনার প্রজেক্ট ফোল্ডার হচ্ছে এইটা, ঠিক আছে। ওপেন করার পরে এইভাবে আসছে, মনে করেন আপনি ক্লাস 5 দিয়ে একটা প্রজেক্ট করছেন। সো আপনার প্রজেক্ট ফোল্ডার যাওয়ার পরে এখানে আপনার এইচটিএমএল থাকবে, আপনার ইমেজের যে ফোল্ডারটা আছে সেটা রাখলেন। আপনি সিএসএস এর জন্য একটা আলাদা ফোল্ডার করবেন, ঠিক আছে। সিএসএস এর জন্য একটা আলাদা ফোল্ডার করবেন, এইখানে আপনার সব সিএসএস ফাইল থাকবে। কিন্তু দেখেন আপনার index.html সবসময় রুট ডিরেক্টরি, মানে আমি প্রথম যে ফোল্ডার ওপেন করার পরে, আমার প্রজেক্ট ফোল্ডার ওপেন করার পরে বাহিরে index.html সবসময় এই রুট ডিরেক্টরিতে থাকবে। এটা কোনো ফোল্ডার, এটা আবার আরেকটা এইচটিএমএল ফোল্ডারের ভিতরে থাকতে পারবে না, ঠিক আছে। তাহলে কিন্তু ঝামেলা, রুট ডিরেক্টরিতে সবসময় থাকবে। রুট ডিরেক্টরি ফোল্ডারে, আমার প্রজেক্ট ফোল্ডারে ঢোকার পরে যেই আমি ইন্টারফেসটা দেখতে পারি সেটা হচ্ছে আমার রুট ডিরেক্টরি, সেইখানে আমার index.html থাকবে। সিএসএসটা আপনি এইখানেও কল করতে পারেন। তো দেখেন সিএসএস যদি করেন তো এইখানে সিএসএস এর যে index.html, এইখানে আপনি সিএসএস ফাইল নিয়ে নিতে পারেন, ঠিক আছে। সিএসএস ফাইল আপনি এখানে চাইলে সিএসএস ফাইল নিয়ে নিতে পারেন, কিন্তু সিএসএস ফাইল এখানে নেবেন না, রুট ডিরেক্টরি। আপনি প্রজেক্টে যখন প্রজেক্ট ফোল্ডারে ঢুকবেন, ঢুকার পরে সিএসএস একটা আলাদা ফাইল নিয়ে নেবেন, এই সিএসএস ফাইলের ভিতরে, ঠিক আছে, এই সিএসএস ফোল্ডার নিয়ে নেবেন। সিএসএস ফোল্ডারের ভিতরে এখানে আপনার সিএসএস যে ফাইলটা আছে সেটাকে আপনি এখানে লিখবেন। সো এর আগে আমি এইচটিএমএল ফাইল নেওয়ার জন্য আমি index.html লিখেছিলাম। সো এখন আমি সিএসএস ফাইলের জন্য আমাকে লিখতে হবে স্টাইল ডট এক্সটেনশন হবে হচ্ছে সিএসএস। সো আমি এটাকে দিয়ে দিলাম। সো এটা হচ্ছে আমার এক্সটার্নাল সিএসএস। সো এটা আমি সেভ করে দিলাম। মাইক্রোফোনগুলো অফ করে দেন। সো স্টাইল ডট সিএসএস আমি নিলাম। নেওয়ার পরে দেখেন আমি স্টাইল ডট সিএসএস নিছি, কিন্তু আমি কি এখানে তো আমার কানেক্ট করা হয়নি, আমার এইচটিএমএল এর সাথে সিএসএস তো কানেক্ট করা হয়নি। আমি সিএসএস ফাইল হচ্ছে আমি নিছি, কিন্তু আমার তো এখানে কানেক্ট করতে হবে এটার সাথে, সিএসএসটাকে এইচটিএমএল এর সাথে, যেহেতু আমার এটা এক্সটার্নাল সিএসএস। সো এক্সটার্নাল সিএসএস আমাকে ফার্স্টেই এক্সটার্নাল সিএসএস করার আগে আমাকে এক্সটার্নাল সিএসএস কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করার জন্য আমাকে হেডের ভিতরে লিঙ্ক এলিমেন্টটা নিতে হবে। সো আমি লিঙ্ক এলিমেন্টটা নিলাম। লিঙ্ক এলিমেন্টটা নেওয়ার পরে এখানে দেখেন একটা রেফারেল শো করতেছে স্টাইল শিট, আর আরেকটা টাইপ শো করতেছে টেক্সট বা সিএসএস। এটা দরকার নাই, এটা এখন লাগে না। সো এটা চাইলেও দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই, আর না চাইলে ওটা রিমুভ করে দিতে পারেন। সো রেফারেল হচ্ছে স্টাইল শিট, মানে এটা একটা স্টাইল শিট, এটা বুঝাইতেছে রেফারেল দ্বারা। আর href এখানে হচ্ছে আপনার যে সিএসএস ফাইলটা আছে ওইটাকে আপনি এখানে এটাকে লিঙ্ক করাবেন, এটা ফাইল পাথ দ্বারা লিঙ্ক করাবেন। ইমেজের ক্ষেত্রে আমরা যেভাবে লিঙ্ক করছি সেইভাবেই এটাকে মানে এই স্টাইল ডট সিএসএস ফাইলটাও সেমভাবে লিঙ্ক করাতে হবে। কীভাবে দেখেন, আমি এখন কোথায় আছি? এখন আমি রুট ডিরেক্টরিতে আছি, এটা হচ্ছে আমার রুট ডিরেক্টরি। সো আমি index.html ফাইলে আছি, index.html ফাইলে আমি কোড করতেছি। সো এখন আমি চাইতেছি যে আমি সিএসএস ফাইলটা কানেক্ট করব। সিএসএস ফাইলটা কানেক্ট করার জন্য দেখেন আমার সিএসএস ফাইলটা আছে কোথায়? সিএসএস নামক ফোল্ডারে। সো ফার্স্টে আমাকে সিএসএস নামক ফোল্ডারটাকে কল করতে হবে। সো আমি সিএসএস ফোল্ডার দিলাম, তারপরে হবে কি একটা ফরওয়ার্ড স্ল্যাশ। সো ফরওয়ার্ড স্ল্যাশ দ্বারা আমি এটার ভিতরে ঢুকলাম। সো সিএসএস ফরওয়ার্ড স্ল্যাশ ভিতরে ঢোকার পরে আমার ফাইলটাকে
আমি তো এখন এই সিএসএস ফোল্ডারের ভিতরে ঢুকে গেছি। ফোল্ডারের ভিতরে ঢোকার পর দেখেন স্টাইল ডট সিএসএস এটাকে কল করতে হবে। সো আমি স্টাইল ডট সিএসএস এটাকে কল করে দিলাম। কল করার পর দেখেন এটা আমার লিঙ্ক হয়ে গেছে। লিঙ্ক হওয়ার পর এখন আমি স্টাইল ডট সিএসএস এ কোড করতে পারবো। এখন এর আগে আমরা দেখেছিলাম যে আমরা যখন ইনলাইন সিএসএস বা এক্সটার্নাল সিএসএস করেছি তখন আমাদেরকে এইখানে অ্যাট্রিবিউট হিসেবে স্টাইল কল করতে হয়েছে, বা আপনি যখন এটা ছিল ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে। পাশাপাশি যখন ইন্টারনাল সিএসএস করছি তখন আমরা এখানে হেডের ভিতরে কল করতে হয়েছে আমাদেরকে স্টাইলটা এলিমেন্ট হিসাবে। কিন্তু আমি যখন এক্সটার্নাল সিএসএস করব সেক্ষেত্রে আমাকে আলাদা কোনো স্টাইল এখানে কল করতে হবে না, স্টাইল ট্যাগ বা কোনো কিছু কল করতে হবে না। কারণ হচ্ছে আমি এটার ফাইল আগেই বলে দিছি যে তুমি একটা সিএসএস ফাইল, ঠিক আছে, আর এটার সাথে আমি এইচটিএমএলকে কানেক্ট করে নিছি। সো দেখেন ইন্টারনাল সিএসএস এর ক্ষেত্রে আমাকে সবসময় মাথায় রাখতে হবে কানেক্ট করার ক্ষেত্রে, ঠিক আছে। এই ভুলটা আপনারা অনেক সময় করে থাকেন, আমরাও করি, ঠিক আছে। ফার্স্টে এটা সবাই করে। সো যে এই যে মানে কানেক্ট না করে সিএসএস ফাইলে হচ্ছে কোড করা শুরু করে দিই। কোড করে এসে আমি রিলোড দিই, কিন্তু দিই কোনো কিছুই চেঞ্জ নাই। কারণ কি, আমি কিন্তু কানেক্টই করি নি, ঠিক আছে। সো ফার্স্টেই যখন আমার এক্সটার্নাল সিএসএস করব, আমার ফার্স্টেই যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কানেকশন, ঠিক আছে। কানেকশনটা আমার মাথায় রাখতে হবে। সো আমি তো আমার কানেক্ট করা শেষ। আমি এখন চাইতেছি কি, এই যে H1 এলিমেন্টটা আছে, এই H1 এলিমেন্টটার কালার চেঞ্জ হবে। সো এইটাকে আমি কালার চেঞ্জ করব হচ্ছে সিলেক্টর দ্বারা। আমার কি সিলেক্টর? এটা হচ্ছে আমার এলিমেন্ট সিলেক্টর। সো আমার H1টাকে আমি কল করলাম। কল করার পরে যে আমার যেই এখানে এটার প্রপার্টিস হচ্ছে কালার আমি এটার কালার দিয়ে দিলাম হচ্ছে টমেটো কালার দিলাম, ঠিক আছে। দেখেন এখন যদি এটাকে রিলোড দিই, দেখেন এটা টমেটো কালার চলে আসছে। সো এটা হচ্ছে আমার এক্সটার্নাল সিএসএস। সো আমরা তিনটা সিএসএসই ব্যবহারই দেখছি, যে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। সো আমরা কোনটা ব্যবহার করব? আমরা ব্যবহার করব হচ্ছে এইটা ব্যবহার করব। কেন ব্যবহার করব? কারণ হচ্ছে যে এক্সটার্নাল সিএসএস, দেখেন এক্সটার্নাল সিএসএস যখন আমরা করলাম এটা একটা আমার আলাদা ফাইল, ঠিক আছে। এক্সটার্নাল সিএসএস আমার একটা আলাদা ফাইল, এইচটিএমএল এর ফাইলের ভিতর করতে হইতেছে না। সো আমি যখন কোড করব এটা আমার অর্গানাইজ হবে, ঠিক আছে। এটা খুঁজতে অনেক সুবিধা হবে, ঠিক। আমার সব ক্ষেত্রেই এইটা আমার এক্সটার্নাল সিএসএসটা হচ্ছে বেস্ট। কিন্তু আপনি যদি বলেন পাওয়ার কোনটার বেশি, তাইলে সেটা হবে, দেখেন ইনলাইন সিএসএস যদি আমি ইউজ করি সেটার ক্ষেত্রে আমার পাওয়ার বেশি হবে। দেখেন এখানে স্টাইল লিখে আমি যদি কালার দেই, যদি আমি দেখেন এর আগে আমি দিছি হচ্ছে টমেটো। এখানে যদি আমি গ্রিন দিই, দেখি কোনটা কাজ করে বেশি। সো দেখেন এখানে কাজ করতেছে হচ্ছে গ্রিনটা, কারণ এটা হচ্ছে ইনলাইন সিএসএস। এখানে দেখেন এটা কিভাবে কাজ করে। এখানে যখন এখানে যখন রিডার যখন পড়তেছে, ব্রাউজার যখন পড়তে যখন সে এইখানে আসার পরে এই যে H1টাকে যখন সে এটাকে যখন শো করার পরে দেখেন এই যে এই লিঙ্ক থেকে একটা স্টাইল পাইতেছে। স্টাইলটা পাচ্ছে হচ্ছে এইটার কালার, টমেটো কালার। সো সেই টমেটো কালারটা নিল। টমেটো কালারটা নেওয়ার পরে যখন সে এটাকে শো করতে যাবে তখন গিয়ে দেখলো কি যে এটা কিন্তু ওর কাজ শেষ, এটার কাজও আগেই করে ফেলছে, ঠিক আছে। হেডের ভিতরে কিন্তু ও আগেই এক্সটার্নাল সিএসএস এর কাজ করে ফেলছে, ঠিক আছে। এটার ভিতরেও কাজ করে ফেললো। কিন্তু যখন সে এইখানে আসার পরে সে দেখলো কি আবার হলো তার এই স্টাইল, এখানে একটা স্টাইল দেওয়া হয়েছে। সো সে পরেরটাই কাজ করলো। আর সিএসএস এর ক্ষেত্রে সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এটা উপর থেকে ধাবিত হয়, সিএসএস উপর থেকে নিচে ধাবিত হয়। সো আপনি যখন দেখেন উপরেরটা যখন দিলেন, উপরেরটা কিন্তু আপনার কাজ করবে না। মানে নিচে যদি আপনি কোনো ভ্যালু আবার এটাকে চেঞ্জ করেন,
আপনি যদি দেখেন এই ইন্টারনাল সিএসএস যদি আমি না লিখে এখানে যদি আরেকটা যদি ভ্যালু লিখতাম, এটার কালার যদি আরেকটা দিতাম, আমার কিন্তু এই কালারটা কাজ করতো না, আমার পরের কালারটা কাজ করতো। ঠিক আছে, এ প্রথম কালারটা নিত না, এ ভাবতো যে ও এই কালারটা যেটা দিছে ও এটা দেয় নাই, ও পরে যে কালারটা দিছে ও সেইটা রাখতে চাইতেছে, সো ও সেই কালারটা রাখতো। এখন দেখেন আমরা বুঝতে পারলাম যে আমার পাওয়ারের ক্ষেত্রে মানে কোনটা বেশি কাজ করবে। আমি যদি দুইটা একসাথে করি, দুইটা তো একসাথে আমরা কোনো সময় করব না, এক্সটার্নাল সিএসএসও করব না, পাশাপাশি একসাথে দুইটা একসাথে করব না, ইন্টারনাল সিএসএস এক্সটার্নাল সিএসএস বা ইনলাইন সিএসএস মানে একসাথে একটার ক্ষেত্রে দুইটা করব না। ঠিক আছে, একটাই আমি এক্সটার্নাল আলাদা যেটা এটাই ইউজ করব। সো দেখেন এটার আমার পাওয়ার বেশি হলো, কারণ কি সেটা তো আমরা দেখলামই যে এটা পড়তে পড়তে আসছে, যে যখন পাইলো সো তখন সে এইভাবে কাজ করলো। এখন দেখেন আমি যদি আরেকটা এই যে যে আমার আরেকটা ছিল ইন্টারনাল সিএসএস, সেটাও যদি আমি এখানে হেডের ভিতরে কল করতাম, হেডের ভিতরে কল করার পরে কিন্তু আমার হয়তো কি দেখেন স্টাইল আমার যে অ্যাট্রিবিউটটা ছিল এটা যদি আমি হেডের ভিতরে কল করতাম, এটার ভিতরেও যদি কল করার পরেও কিন্তু আমার যে আমি সিলেক্টরটা নিলাম, নেওয়ার পরে আমার যে প্রপার্টিসটা আছে প্রপার্টিসটা দিই, প্রপার্টিসটা দেওয়ার পর দেখেন আমি এখানে দিছি হচ্ছে টমেটো কালার, এক্সটার্নাল সিএসএস আমি টমেটো কালার দিছি, ইন্টারনাল সিএসএস আমি গ্রিন কালার দিছি। এখানে যদি আমি ব্লু দিই দেখেন কোনটা কাজ করে, আমার কিন্তু ইনলাইন সিএসএস যেটা ওইটাই কাজ করতেছে। ঠিক আছে, আমার যে ইনলাইন সিএসএস ছিল এটাই কাজ করতেছে, কারণ কি এটার কিন্তু আমার পাওয়ার বেশি। প্রথমে সে হলো কি, প্রথমে সে এইটা পাবে, এটা পাওয়ার পরে সে এটা এখান থেকে যে কালারটা আছে সেটা পাবে, সেটা পাওয়ার পরে সে আবার কালারটা চেঞ্জ করবে ব্লু কালারটা, ব্লু কালারটা পাওয়ার পরে নেক্সটে সে এটা পাবে। এখন দেখেন লাস্টে গিয়ে এটা যখন পাইতেছে তখন সে এটা শো করতেছে। এখন আমি যদি এইটা না দিই, আমি এইটা না দিয়ে আমি এখন তফাৎটা আমি এখন দুইটার ভিতরে কম্পেয়ার করব, সেটা হচ্ছে আমার এর আগে ইনলাইনটা বেস্ট আমি দেখাইছি। সো আমার এখন ইনলাইনের কাজ শেষ, আমি ইন্টারনাল আর এক্সটার্নাল যদি দেখাই যে কোনটা বেস্ট, এটার ক্ষেত্রে কোনটা বেস্ট এটা বলতে পারবেন না। কারণ কি দেখেন এখন আমার ব্লুটা কাজ করবে, কারণ কি প্রথমে আমি ইনলাইনটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করার পরে প্রথমে এখানে আসলো, এখানে আসার পর সেই স্টাইল থেকে একটা কালার পাবে, স্টাইল ডট সিএসএস থেকে একটা কালার পাবে, সেটা হচ্ছে টমেটো কালার। পরেই যখন সে আসবে তখন গিয়ে আবার সে কালারটা চেঞ্জ করে ফেলবে, সেটা হচ্ছে ব্লু কালার। ঠিক আছে, এইটা পাচ্ছে কই থেকে, এই ব্লু কালারটা কই থেকে পাইতেছে, সেটা পাইতেছে হচ্ছে আমার ইন্টারনাল সিএসএস, আর কম্পেয়ার করছি কার সাথে, এক্সটার্নাল। এখন আমি এটা যদি কম্পেয়ার করি, এই স্টাইলটা যদি আমি দেখেন স্টাইলটার দেওয়ার নিয়মও আছে, স্টাইলটা আমি হেডের ভিতরে যেখানে দিতে পারি, আমি যদি লিঙ্কের আগে দেই, লিঙ্কের আগেই যদি ও পড়ে ফেলে, এখানে আমরা যদি এমন করি, ডেভেলপার এমন করে যে সে স্টাইল ট্যাগটা আগে দিল, লিঙ্কের আগে দিল, তখন ব্রাউজার কি করবে, ব্রাউজার আসবে। দেখেন আমি যদি এখন রিলোড দিই, রিলোড দিলে আমার কিন্তু দেখেন কোনটা কাজ করতেছে, এক্সটার্নাল সিএসএস কাজ করতেছে। কারণ কি দেখেন ব্রাউজার আসবে, আসার পরে সে এক্সটার্নাল সিএসএসটা পড়বে, ইন্টারনাল যে সিএসএস আছে মানে এটার ভিতরে যে সিএসএস এটাকে পড়বে, পড়ার পর একটা কালার দিল, কালার দেওয়ার পর সে আবার যখন স্টাইল ডট সিএসএস লিঙ্কটা পাবে, পাওয়ার পরে সে এইখানে আবার সে কালারটা কিন্তু চেঞ্জ করে ফেলছে। সো তখন সে দেখলো কি যে আমার আগের কালারটা আমার দরকার নাই, আমি নিউ একটা কালার পাইলাম, আমি সেটাকে চেঞ্জ করে দিলাম। সো তখন আমি মানে এটার ক্ষেত্রে এই ইন্টারনাল আর হচ্ছে এক্সটার্নালের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমার দুইটাই মানে যেটা পরে দিব সেইটাই কাজ করবে। ঠিক আছে, সো যখন আমি দেখি যে সিএসএস এর ক্ষেত্রে যেটা পরে আসে সেটাই কাজ করে। সো আমি দেখলাম এখানে যখন আমি এই তিনটাই যখন একসাথে দিলাম তখন পাওয়ার কিন্তু বেশি পাইছে এটা। ঠিক আছে, ইনলাইনটা আমার পাওয়ার বেশি পাইছে, এইখানে যেটা করছি সেটা কিন্তু আমার তিনটা একসাথে দিলে কিন্তু এটাই কাজ করছে। আর যখন শুধু এই দুইটা নিলাম তখন কিন্তু আমার যেটা আগে দিতেছি যেটা পরে দিতেছি সেটা কাজ করতেছে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার পাওয়ারের ক্ষেত্রে বা কোনটা আগে কাজ করে, এটা হচ্ছে সেই কাজটা। সো আমি এখন আমার এগুলো কোনো কিছুই দরকার নাই, আমার স্টাইলে এত কিছু দরকার নাই। আমরা করব কি, আমরা হচ্ছে এই যে স্টাইল আমরা এইখানে এই ইন্টারনালও আমরা ইউজ করব না,
আমরা ইনলাইনও ইউজ করব না। আমাদের যখন দরকার হবে আমরা মাঝে মাঝে ইনলাইন ইউজ করব, ইন্টারনাল খুবই রেয়ার, ঠিক আছে, খুব কম ক্ষেত্রে আমরা এই দুইটা ইউজ করব, মানে ওরকম দরকারই হবে না বলতে গেলে, একদমই কম। আমাদের সবচেয়ে বেশি দরকার হবে যেটা, সেটা হচ্ছে এক্সটার্নাল যে আলাদা যে ফাইলটা আছে এটা আমার দরকার হবে। সো আমি দেখেন এখানে বলছিলাম যে নিচ থেকে ধাবিত আপনার যে বা কথাটা বা উপর থেকে রিড করতে করতে এসে যদি আবার দেখেন, আমি যদি এখানে এক্সটার্নালের ভিতরে যদি কালার চেঞ্জ করে দিই, সে কিন্তু প্রথমটা নিবে না, প্রথম যেটা ছিল ওইটা কিন্তু নিবে না, প্রথমটা না নিয়ে পরেরটা নিবে, পরে যে ব্লু কালারটা আছে এটা নিবে। কারণ কি, ও ওইটা পাইছে, ওইটা আমি না দিয়ে পরে আবার আরেকটা দিছি, তো সেই ভ্যালুটা ও নিছে। এখন দেখেন আচ্ছা এই জিনিসটা কি আপনারা বুঝতে, আচ্ছা আমরা দেখলাম যে এগুলা কিভাবে ইন্টারনাল, এক্সটার্নাল বা ইনলাইন সিএসএস কিভাবে ইউজ করে। সো আমরা যে সিলেক্টরটা, আমাদের যে সিলেক্টর, এইখানে দেখেন আমরা সিলেক্ট করেছি হচ্ছে এই H1 দ্বারা। H1টা কি, একটা এলিমেন্ট বা ট্যাগ, আমরা অনেক সময় ট্যাগ নিই, ইনপুট ট্যাগ নিই, এটা হচ্ছে একটা এলিমেন্ট। সো সিলেক্টর এখানে এলিমেন্ট সিলেক্টর হিসেবে কাজ করেছে। সো আমি এখানে চাইলে ক্লাস সিলেক্টর বা আইডি সিলেক্টর হিসেবেও কাজ করাতে পারি। সো ক্লাস বা আইডি যদি আমি কল করি তাহলে এটাকে আমার স্টাইল করতে সহজ হয়। যেমন দেখেন এখানে ফার্স্টে আমি ক্লাস নিয়ে বলি, আইডি সম্পর্কে আমি আগেও বলছি, সো আগে ক্লাস নিয়ে বলি। ক্লাসটা হচ্ছে কি, ক্লাসটা এমন একটা যে সিলেক্টর, এটা আপনি অনেকবার ইউজ করতে পারবেন, ঠিক আছে। একটা ওয়েবসাইটে একটা মানে একটা ক্লাস অনেকবার কল করাতে পারবেন, ঠিক আছে। এই ক্লাসটা যদি কল করে আমার কাজ করতে সুবিধা হবে। কেমন দেখেন, এখানে আমি একটা ক্লাস অ্যাট্রিবিউট নিলাম, ক্লাস অ্যাট্রিবিউটের ভিতরে আমি এটাকে বললাম, এটাকে যে কোনো আপনি ক্লাস অ্যাট্রিবিউটের ভিতরে আপনি যে কোনো নাম দিতে পারেন আপনার মনে রাখার জন্য। আমি দিলাম FIR, একটা রিলেভেন্ট আপনার এটার সাথে যে মিল আছে এরকম একটা ফার্স্ট H1, ঠিক আছে, ফার্স্ট H1 নাম দিলাম, ঠিক আছে। ফার্স্ট H1 নাম দেওয়ার পর এখন এর আগে আমি এইটাকে কল করছিলাম হচ্ছে H1 দ্বারা, style.css আমি H1 দ্বারা কল করছিলাম। এখন আমি এটাকে কল করব হচ্ছে ক্লাস সিলেক্টর দ্বারা, ঠিক আছে। সো ক্লাস সিলেক্টরটা এটাকে আমি কপি করলাম, কপি করার পরে আমি এখানে ক্লাস সিলেক্টর যদি আমার লিখতে হয় আমাকে আগে একটা ডট দিতে হবে, ডট দিয়ে ক্লাস সিলেক্টর নাম লিখলাম, লেখার পরে আগের মতোই যে প্রপার্টিস যেটা ছিল ওইভাবেই আমাকে যে সিনট্যাক্স আছে এই সিনট্যাক্সটা ফলো করে, এই যে সিলেক্টরটা আমি নিছি ক্লাস সিলেক্টর এখানে, সো এই সিনট্যাক্সটা ফলো করে এখানে প্রপার্টিস আমাকে দিতে হবে। কালার ধরেন আমি দিলাম হচ্ছে ইয়েলো, সো আমি কালার দিলাম হচ্ছে ইয়েলো, দেখেন এখানে ইয়েলো কালারটা পাইতেছে। সো এইটা হচ্ছে আমার ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টরটা দেখেন আমি চাইলে ক্লাস সিলেক্টর আমি দেখেন এইখানে যদি আমি একটা পি নেই, প্যারাগ্রাফ নেই, প্যারাগ্রাফের ভিতরে ধরেন আমি এই যে লরেম আমি কিছু টেক্সট নিলাম, টেক্সট নেওয়ার পরে দেখেন ক্লাস সিলেক্টরটা আমি বললাম কি যে একটা ক্লাস আপনি অনেকবার ইউজ করতে পারবেন। আপনি একটা ক্লাসের স্টাইল করছেন, এখানে অনেক স্টাইল করছেন, এই ক্লাসটা আপনি এখানেও ইউজ করতে পারবেন। কীভাবে দেখেন, এখানে ক্লাসটা বললেন, ক্লাসটার যে নামটা ছিল সেই নামটা এখানে কল করে দিলেন। এই যে এই ক্লাসের ভিতরে আমি যেই কাজটা করছি, এই ক্লাসটার ভিতরে আমার যেই কাজটা করা হয়েছে যে এটার কালার ইয়েলো, এই কাজটা সেম কাজটা আমার হচ্ছে এই পি ট্যাগের ভিতরে, এই প্যারাগ্রাফের ভিতরে সেটা পাবে। সো দেখেন এখানে যদি আমি রিলোড দিই, এই যে দেখেন প্যারাগ্রাফের ভিতরেও আমার সেই কাজটা এটা পাইতেছে। সো আমার এইখানে ওয়েবসাইটে অনেক ক্লাস থাকবে, অনেক সিলেক্টর থাকবে, আপনার যখন সেম কাজ দরকার, একটা সেম কাজ দরকার আমার এই H1-এ আমার সেম কালার দরকার, এই পিতেও সেম কালার দরকার, আমি কেন স্টাইলে দুইবার কোড করব? আমার তো দুইবার কোড করার দরকার নেই। আমি যে ক্লাসটা নিতেছি সেই ক্লাসটার মাধ্যমে আমি যদি কল করে দিই, এখানে আরেকবার যদি পি ট্যাগের ভিতরে কল করে দিই তাহলে আমার কাজ করবে, ঠিক আছে। সো আমার কাজটা হলো কি, আমি যখন ক্লাস সিলেক্টরটা নিলাম, ক্লাস অ্যাট্রিবিউটটা নিলাম HTML এর ভিতরে, অ্যাট্রিবিউট নেওয়ার পরে এখানে আমাকে একটা ক্লাস কল করে দিতে হলো, সেই ক্লাসটাকে আমাকে এখানে কল করতে হবে। তখন ক্লাস যখন আমি লিখবো আমাকে ডট দিয়ে নিতে হবে,
ডট দেওয়ার পর আমি ক্লাসটা লিখবো, লেখার পর আমার কার্লি ব্র্যাকেট স্টার্ট এন্ডিং, এর ভিতরে আমার প্রপার্টিস আর ভ্যালুটা থাকবে। সো এইটা হচ্ছে আমার ক্লাস সিলেক্টরের কাজ, যে আমি ক্লাস সিলেক্টরের মাধ্যমে এইভাবে দেখেন এইটাকে কাজ করানো যাইতেছে। সো ক্লাস সিলেক্টর, তো এইটা হচ্ছে আমাদের ক্লাস সিলেক্টর। এরপরে আমরা আরেকটা কথা বলছিলাম যে আইডি সিলেক্টর। দেখেন ক্লাসের ক্ষেত্রে আপনি একাধিক ইউজ করতে পারতেছেন, কিন্তু আইডির ক্ষেত্রে কিন্তু একাধিক ইউজ করতে পারবেন না, মানে একাধিক জায়গায় ইউজ করতে পারবেন না। আইডি একটা ওয়েবসাইটে একটা আইডি একবারই ইউজ হয়, ঠিক আছে। আপনার যে আইডিটা হচ্ছে ইউনিক একটা জিনিস। দেখেন এইখানে যদি আমি আইডি দেই, দেখেন HTML এর ক্ষেত্রে হচ্ছে আপনার ক্লাসের ক্ষেত্রে আপনার ক্লাসটা অনেকবার ইউজ করতে পারেন, কিন্তু আপনি যদি আইডিটা ইউজ করেন, আইডিটা একবার ইউজ করা যায়। কিভাবে দেখেন, আইডি দিলাম, আইডি দেওয়ার পর আমি এখানে আইডি আগের নামেই দিই, ঠিক আছে। আইডি আমি যে কোনো শুধু ফার্স্ট দিলাম, ঠিক আছে, ফার্স্ট দিলাম। দেওয়ার পর আমি স্টাইল ডট সিএসএ গেলাম, স্টাইল ডট সিএসএ গিয়ে আমার আইডিটা কল করলাম। কিন্তু দেখেন এর আগে যে আমি ক্লাস কল করছি, ক্লাসের আগে আমাকে ডট দিতে হয়েছে, আইডির আগে আমাকে হ্যাশ দিতে হবে, ঠিক আছে। সো আমি আইডিকে কল করলাম, এখানে প্রপার্টিস দেওয়া আছে। সো দেখেন এই যে এই আইডিটা এখানে কাজ করতেছে। এইবার আমি আইডিটা কল করছি H1-এ। আমি যদি দেখেন এই আইডিটা যদি কপি করে আমি পিতে কল করি, এটা কিন্তু দেখেন এটা কি কাজ করে কি করে না, দেখেন এটা আচ্ছা এটা কাজ করতেছে, ঠিক আছে। এই একই আইডি আন্ডারে মানে দুইটা কাজ করতেছে, কিন্তু আপনার একই আইডিতে মানে আপনার একই প্রপার্টিস যেটা দুইটা আইডি, মানে একটা আইডি হচ্ছে আপনার ইউনিক। এখানে আপনার দুইটা কখনো কাজ করবে না। যে আপনি যদি ক্লাস সিলেক্টরের ক্ষেত্রে যান, তখন আপনি এখানে আরেকটা আইডি ইউজ করতে পারবেন, লাইক এটার পাশে আরেকটা আইডি ইউজ করতে পারবেন, কিন্তু মানে ক্লাস ইউজ করতে পারবেন। কিন্তু আপনি আইডির ক্ষেত্রে আপনার হচ্ছে ইউনিক, মানে এই জিনিসটা আপনার একটার ক্ষেত্রে একটাই হবে। যেমন H1-এর ক্ষেত্রে একটা হবে, আপনার পির ক্ষেত্রে একটাই হবে, ঠিক আছে। এটা আপনি মানে এইটার ক্ষেত্রে ইউজ করবেন না, মানে পির ক্ষেত্রে H1-এরটা ইউজ করবেন না, H1-এর ক্ষেত্রে আপনি পিরটা ইউজ করবেন না, ঠিক আছে। আপনি যখন দেখেন এখানে কিন্তু কাজ করতেছে, কিন্তু আপনি যদি এটা ইউজ করেন, এটা আপনার পরে সমস্যা হবে। কারণ কি, আপনি যখন H1-কে আপনি যখন এটাকে আপনি যখন কল করবেন, মানে আইডি হিসাবে যখন আপনি এটাকে পরে কল করবেন, ঠিক আছে, এই আইডিটা আমাদের ফার্দার আরও কাজে লাগবে। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমাদের আইডি আরও কাজ আছে, যে আইডি হিসাবে আমরা কল করব, তখন এই আইডিটা আমার ইউনিক দরকার, ঠিক আছে। আমার আইডি যদি এইটারও আইডি সেম হয়, এইটারও আইডি যদি সেম হয়, তাহলে কিন্তু আমার সমস্যা দাঁড়াবে। সো তখন আমি একই আইডি রাখবো না, এই দুইটার আইডি আমি আলাদা রাখবো। যদি কাজ এক হয়, কাজ কখনো এক হবে না, সো আমি কাজ এক রাখবো না। সো এটা হচ্ছে আমার আইডির কাজ। আর ক্লাসের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, আপনার দেখেন আইডির ক্ষেত্রে এখানে হ্যাশ, আর ক্লাসের ক্ষেত্রে এখানে স্টার। আর ক্লাসের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, দেখেন আরেকটা বিষয় দেখা দিই, সেটা হচ্ছে ক্লাসের ক্ষেত্রে এখানে একসাথে দুইটা ক্লাস ইউজ করা যায়, বা একাধিক ক্লাস, দুইটা ক্লাস না, অনেক ক্লাস ইউজ করা যায়। যেমন দেখেন এখানে যদি আমি ফার্স্ট দিই, ফার্স্টের ক্ষেত্রে আমি এখানে ডট দিলাম। সো এইখানে আমার কালার, এখানে আমি এই যে আমার লেখাটা আছে, এই প্রথম টেক্সটটায় আমার কালারটা পাইতেছে। সো এইটা আমি একটা ক্লাস দিলাম। এখানে স্পেস দিয়ে যদি আমি আরেকটা ক্লাস কল করি, যে সেকেন্ড একটা ক্লাস কল করলাম, ঠিক আছে। এই ক্লাসের নাম আপনারা যে কোনো ইচ্ছা নাম দিতে পারেন। সেকেন্ড আর একটা ক্লাস কল করলাম, ঠিক আছে। সেকেন্ড একটা ক্লাস কল করে ডট দিলাম, ডট দিয়ে এখানে লিখলাম সেকেন্ড দিয়ে এটাকে আমি দিলাম ব্যাকগ্রাউন্ড কালার দিই। সো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে আমি কি দিব, ব্ল্যাক দিই, ঠিক আছে। আমি যদি ব্ল্যাক দিই, দেখেন কি হয়, দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আসতেছে। সো দেখেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখানে ইউজ করতে পারতাম, ঠিক আছে। এইখানেও আমি এটার পরে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারতাম, কিন্তু আমি দেখাইলাম কি, দেখেন যে আপনি ক্লাস একাধিক ইউজ করতে পারবেন। লাইক আপনি ধরেন মনে করেন যে এইটার আপনার এখানে এই প্রথম যে H1-টা আছে, এটার ব্যাকগ্রাউন্ডও কালো থাকবে, এটারও ব্যাকগ্রাউন্ড কালো থাকবে,
ঠিক আছে, না বা এইটার হচ্ছে আপনার এই যে লেখাটা হলুদ থাকবে, এটারও লেখাটা হলুদ থাকবে, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড যে কালো আছে এটা এই কালোটা থাকবে না। ঠিক আছে, এখন কি করবেন, তখন যে কমন যে কাজটা আছে ইয়েলো, এই যে কাজটা, এই ক্লাসটাকে আপনি কল করে দেন, এই যে ক্লাসটা আছে ফার্স্ট যে ক্লাসটা আছে এটাকে আপনি এখানে কল করে দেন। ঠিক আছে, এটাকে আপনি এখানে কল করে দেন হচ্ছে ফার্স্ট, এখানে আপনি যদি কল করে দেন তাহলে দেখেন এখানে আপনার এটার ব্যাকগ্রাউন্ড, এটা আপনার ইয়েলো চলে আসতেছে। আপনি চাইলে দেখেন এটার জন্য আলাদা আপনি আরেকটা THIRD থার্ড নামে আরেকটা যদি ক্লাস আপনি কল করেন, এটাকে আপনি আলাদা চাইতেছেন, এটার ব্যাকগ্রাউন্ড আপনি আলাদা দিবেন, আপনি সেকেন্ডটার মতো দিবেন না। সো আপনি যদি এটাকে লেখেন এটার ব্যাকগ্রাউন্ড যদি আলাদা দিতে চান, সো ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলোর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার কি দিব আমি, ব্লু দিলাম। ঠিক আছে, আমি চাইতেছি যে এটার ব্যাকগ্রাউন্ড কালার আলাদা হবে। সো দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে ব্লু। সো বিষয়টা কি হলো দেখেন, এখানে আমি দুইটা ক্লাস কল করলাম, একটা ফার্স্ট একটা সেকেন্ড, এখানে আমি দুইটা ক্লাস কল করলাম, একটা ফার্স্ট একটা থার্ড। আপনারা চাইলে এখানে আরও একাধিক ক্লাস কল করতে পারেন, কিন্তু আমার যে কমন যে কাজটা আছে, কমন যে কাজটা ছিল ইয়েলো কালার টেক্সটের, সেটা আমি একটা কমন ক্লাস থেকে নিলাম। ঠিক আছে, এরপরে আমার যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ ছিল ওইটা আমি আলাদা আলাদা একটা ক্লাস কল করলাম, এটার জন্য একটা আলাদা ক্লাস কল করলাম, এটার জন্য একটা আলাদা ক্লাস কল করলাম। ঠিক আছে, এটা আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ব্ল্যাক, আর এইটার ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিলাম হচ্ছে ব্লু। সো আমি কমনের ক্ষেত্রে হচ্ছে সেম ক্লাস ইউজ করব, আর যেটা হচ্ছে আমার কমন না সেটার জন্য আমার আলাদা ক্লাস ইউজ করতে হবে। আপনি এই থার্ড ক্লাসটা আরও অন্য জায়গায় ইউজ করতে পারবেন। ঠিক আছে, আরও আপনি যদি ইউজ করতে চান ইউজ করতে পারবেন। এই একটা ক্লাস আপনি যত জায়গায় আপনার সেম স্টাইল দরকার আপনি এই সেকেন্ড ক্লাস বা এই থার্ড ক্লাস সব জায়গায় ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এইটা হচ্ছে আমাদের ক্লাস আইডি বা সিলেক্টরের কাজ। আর সিলেক্টর এই যে দেখেন আমাদের ক্লাস সিলেক্টরও দেখানো শেষ, আইডি সিলেক্টরও দেখানো শেষ। আর ট্যাগ বা এলিমেন্ট সিলেক্টর কি, ট্যাগ বা এলিমেন্ট সিলেক্টর হচ্ছে এই যে এখানে ট্যাগ বা এলিমেন্ট সিলেক্টর এইটাই দেখেন, এখানে ট্যাগ বা এলিমেন্ট সিলেক্টর দেওয়াই আছে। আপনার ট্যাগ বা এলিমেন্ট সিলেক্টরের ক্ষেত্রে আপনার যে ট্যাগ বা এলিমেন্টটা আছে এটা দ্বারাই আপনি কল করাতে পারবেন। ঠিক আছে, এটা দ্বারাই আপনি এখানে কল করাতে পারবেন H1 দিয়েই, এই শুধু H1। এটার ক্ষেত্রে আপনার কোনো ডট বা কি বলে ডট বা হ্যাশ বা অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই, কারণ কি ওটা ছিল আমার ক্লাস, ওইটা একটা আলাদা আলাদা আপনার সিলেক্টর, ওটার ক্ষেত্রে আমার বুঝাইতে হলো যে এটা ডট দ্বারা করতে হবে বা ডট দ্বারা ওরা বুঝায় রাখছে, সো ডট দিয়ে নিতে হবে। আবার আইডির ক্ষেত্রে আমাকে হচ্ছে হ্যাশ দিয়ে নিতে হবে, কিন্তু এলিমেন্টের ক্ষেত্রে আমার এটা জাস্ট এলিমেন্ট, এটাকে আমাকে H1 দ্বারা লিখলেই হবে। সো এখানে আমার প্রপার্টিটা লিখলেই হয়ে যেতেছে। সো এটা হচ্ছে আমার এলিমেন্ট সিলেক্টর। আর আমরা ইউজ করব সবচেয়ে বেশি হচ্ছে ক্লাস সিলেক্টর ইউজ করব, আর ইউনিকের ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে আইডি সিলেক্টর, যেটা ইউনিক সেখানে আমার আইডি সিলেক্টর ইউজ করতে পারেন, সমস্যা নেই। কিন্তু সবচেয়ে আমার বেশি ইউজ হবে ক্লাস সিলেক্টরটা, কারণ এটা আমি একাধিকবার কল করে কাজ করতে পারবো। আর ট্যাগ বা এলিমেন্ট সিলেক্টরটা এটা আমার বেশি কাজ হবে না, কারণ দেখেন একটা ওয়েবসাইটের ভিতরে 1000টা H1 থাকতে পারে, 1000টা P থাকতে পারে, 100টা P থাকতে পারে, অনেকগুলা আপনার থাকতে পারে, কিন্তু আপনি যদি একটা H1কে আপনি যদি এইভাবে দেন তাহলে কিন্তু প্রত্যেকটা H1এই আপনার কালার ব্যাকগ্রাউন্ড ওইটাই শো করবে। ঠিক আছে, এলিমেন্ট বা ট্যাগ সিলেক্টর দ্বারা যদি কাজ করান। সো যখন আমার দরকার হবে, এটা আমার ওরকম দরকার হয় না, সো যখন আমার দরকার হবে তখন আমি এলিমেন্ট বা ট্যাগ সিলেক্টর দ্বারা কাজ করাবো। এটা দ্বারাও কাজ করানো যায়, বা ডিসেন্ডেন্ট সিলেক্টর হিসাবে আপনার কাজ করে, এই ডিসেন্ডেন্ট সিলেক্টরটা আমি ফার্দার দেখাবো। সো এটা দেখেন এলিমেন্ট সিলেক্টরটা আপনার বেশি দরকার হবে না, সবচেয়ে বেশি দরকার হবে যেটা সেটা হচ্ছে ক্লাস সিলেক্টরটা, কারণ আমার ক্লাস সিলেক্টরটা আমি অনেকবার ইউজ করতে পারবো। সো আজকের ক্লাস এতটুকুই। আর আপনাদের এর আগে আমি HTML এর আপনার হচ্ছে HTML এর যে ফর্মটা দেখাইছি, HTML এর যে ফর্মটা, ওই ফর্মটা আপনাদের HW থাকবে হচ্ছে HW দেখেন এক সপ্তাহ সময়ের ভিতরে HW থাকবে হচ্ছে অনেক কিছুই HW আপনারা করতে পারবেন চাইলে, আপনারা প্র্যাকটিস করার চাইলে অনেক কিছুই আপনারা প্রতিদিন বা এক সপ্তাহের ভিতরে যদি 4 দিন বা 3 দিন 4 দিন যদি প্র্যাকটিস করেন, বা 3 দিন না 4 দিন প্র্যাকটিস করেন, 3 দিন রেস্ট দিলেন। ঠিক আছে, আপনি চাইলে 6 দিন প্র্যাকটিস করেন, 1 দিন রেস্ট নেন, সেটা বেস্ট। ঠিক আছে,
সো প্র্যাকটিস আপনি যেভাবে করেন সেটা আপনার ইচ্ছা, আমি বলবো যে 6 দিন প্র্যাকটিস করেন, একদিন রেস্ট নেন। সো এখন দেখেন এইচডাব্লিউটা হচ্ছে আমাদের এইচডাব্লিউটা থাকবে হচ্ছে যে ফর্মটা করাইছে ওই ফর্মটা করবেন, ওই ফর্মটা আরও বড় করে করবেন, ওই ফর্মটার আরও যে ইনপুটের যে আরও টাইপ আছে ওই টাইপগুলো নিয়ে আপনার প্র্যাকটিস করবেন, আরও বড় করে একটা ফর্ম করবেন। দ্বিতীয়ত হচ্ছে ফর্মের পর আপনারা দেখবেন হচ্ছে যে সিমেট্রিক মার্কআপটা আমরা দেখাইছিলাম, সিমেট্রিক মার্কআপ সম্পর্কে জানবেন, সিমেট্রিক মার্কআপ যেটা দেখাইছিলাম এইচটিএমএল এর সিমেট্রিক মার্কআপ সম্পর্কে জানবেন। আর এই যে সিএসএস যতটুকু দেখাইলাম এটা প্র্যাকটিস করবেন, সিএসএস যতটুকু দেখাইলাম এটা প্র্যাকটিস করবেন। পাশাপাশি হচ্ছে আপনি এইচটিএমএল কিন্তু মনে হয় এখনও শেষ হয় নাই, ঠিক আছে, এইচটিএমএল শেষ, ঠিক আছে, কোনো কিছু শেষ না হলে শেষ করবো না। সো W3 স্কুলে যাবেন, যাওয়ার পরে W3 স্কুল তো দেখাই দিচ্ছি কীভাবে যাবেন বা কোন জায়গায় যাবেন, ট্যাগ রেফারেন্সে যাবেন, ট্যাগ HTML এর ট্যাগ রেফারেন্সে যাওয়ার পরে বাকি যতগুলো ট্যাগ আছে আগের ট্যাগগুলো বাদে বাকি যতগুলো ট্যাগ বা এলিমেন্ট আছে ওগুলা সব প্র্যাকটিস করবেন, ঠিক আছে, HTML ট্যাগ বা এলিমেন্ট, ঠিক আছে। সো অনেক হোমওয়ার্ক, কিন্তু অনেক হোমওয়ার্ক এখানে, আপনার কিন্তু অনেক সময়ও লাগবে না, আপনি যত সময় মনে করছেন অত সময় লাগবে না। এই ফর্ম, সিমেট্রিক মার্কআপ এতটুকু করতে আপনার এই যে এই সিএসএস সহ যদি ফর্ম আর সিমেট্রিক মার্কআপ এটা করতে আপনার হাইয়েস্ট 1 ঘন্টা লাগবে, ঠিক আছে। এই সিএসএসটা বুঝতে আপনি যদি ভালো মতো বুঝতে চান 1 ঘন্টা লাগবে, আর এইচটিএমএল ট্যাগ এলিমেন্ট করতে আপনার ধরেন একটু বেশি সময় লাগতে পারে, 2 ঘন্টা আপনি ভালো মতো বুঝলেন। সো এই প্রতিগুলাই আপনারা যে এখানে হোমওয়ার্কগুলো আছে এগুলো আপনারা সাবমিট করবেন, ঠিক আছে। সো আজকের ক্লাস এতটুকুই।